নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। প্রিয় পাঠক ও দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাই। কাল 27 জুন বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বা এসএমই দিবস। অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অবদানকে স্বীকৃতি দিতে এবং ক্ষুদ্র উদ্যোগের ব্যাপারে সচেতনতা তৈরি করতেই পালিত হয় এই দিবসটি। এ উপলক্ষে আমরা একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথম আলো ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের আজকের বিষয় এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে প্রথম আলো অনলাইন এবং প্রথম আলো ও আইডিএলসির ফেসবুক পেজে। আলোচনায় আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনজন অভিজ্ঞ মানুষ। লীলা রশিদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, তিনি মাত্রই পদোন্নতি পেয়েছেন। আপনাকে এই সুযোগটি নিয়ে অভিনন্দন জানাচ্ছি। লীলা রশিদ একই সঙ্গে একজন নীতি নির্ধারক এবং এসএমই পেমেন্ট সিস্টেম এই সমস্ত বিষয়ে অবশ্যই একজন বড় বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আরো আছেন ডক্টর নাজনীন আহমেদ, তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার একজন সিনিয়র রিসার্চ ফেলো, তিনি এই বিষয়টি নিয়েও অনেক কাজ করেছেন। আরো আছেন আইডিএলসির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এসএমই বলছি, এখন অবশ্যই এসএমই সঙ্গে আমরা এর আগে একটি সি যোগ করি, একটি এম যোগ করি, যেমন কটেজ এবং মাইক্রো বা অনু শিল্প যেটাকে আমরা বলি। সুতরাং সব মিলে বেশ কথাটা বেশ বড়, সি এম এস এম ই। আমরা আলোচকদের মধ্যে একজন বাংলাদেশ ব্যাংকের আছেন, একজন আছেন আর্থিক প্রতিষ্ঠানের। তো আমরা একটু মাঝামাঝি দিয়ে শুরু করতে চাই। নাজনীন আহমেদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের আলোচনায় নিশ্চয়ই এই করোনা পরিস্থিতি, সুদ বেঁধে দেওয়া এবং এসএমই কি খাতের কি অবস্থা, সেগুলো নিয়ে আমরা অবশ্যই পরের পর্যায়ে আলোচনা করব। তার আগে আপনি যদি বলেন যে বাংলাদেশে আসলে এসএমইর গুরুত্বটা কতখানি এবং আমরা কতটা গুরুত্ব শেষ পর্যন্ত দিচ্ছি। আমি যেই পেশায় আছি সেখানে যে কোনো কিছু বলতে গেলেই আমাদেরকে একটু সংখ্যা দিয়েই বলতে হয়। ধন্যবাদ আজকের আয়োজকদেরকে প্রথমে। তো আমরা যদি যখন আমরা শিল্প খাত বলি, আমাদের সামনে খালি ভেসে ওঠে বড় বড় কারখানা, বড় বড় মেশিন ইত্যাদি। কিন্তু আমরা যদি সারা দেশের যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের পরিসংখ্যান অবশ্য খুব লেটেস্ট পরিসংখ্যান আমাদের নেই। সবচেয়ে বেশি যে আগের আছে সেটা 2013 সনের ইকোনমিক সেন্সাস, এবং সেই ইকোনমিক সেন্সাসে যদি আমরা দেখি তাহলে দেখব যে সারা দেশে আমাদের 78 লক্ষ ইকোনমিক এন্টারপ্রাইজ আছে। এই 78 লক্ষের মধ্যে যদি আপনি একেবারে কটেজ থেকে ধরে সবগুলো দেন, তাহলে কিন্তু প্রায় 99% হচ্ছে এই সি এমএসএমই, অর্থাৎ কটেজ, মাইক্রো, মিডিয়াম, স্মল যে এন্টারপ্রাইজ সেটা। এবং এখান থেকে যদি আপনি যদি এমটা বাদ দেন, অর্থাৎ সিটা বাদ দেন, সরি কটেজটা যদি বাদ দেন, তাহলে প্রায় 12% মতো আমার এসএমই আছে, এমএসএমই আছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমরা যখন এন্টারপ্রাইজের সংখ্যার ব্যাপারে বলছি সারা দেশে, তাদের কিন্তু একটা বড় অংশ হচ্ছে কটেজ, এবং কটেজ ইন্ডাস্ট্রিতে খুব অল্প সংখ্যক শ্রমিক নিয়ে কাজ হয়। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের জিডিপিতে এই এমএসএমই যদি ধরি, কটেজটাকে আসলে আমরা একটু বাইরে রাখতে চাই, এই জন্য যে কটেজটার মধ্যে অনেক ধরনের ইনফর্মালি ব্যাপারটা বেশি। তো আমরা যদি মাইক্রো, মিডিয়াম, স্মল এই জায়গায় থাকি, তাহলে দেখবো যে জিডিপির প্রায় 25% এখান থেকে আসে, এবং আমাদের শিল্প খাতে যত এমপ্লয়মেন্ট হয় তার 86% কিন্তু হয় হচ্ছে এই এমএসএমই খাতে। তার মানে বড় শিল্পে আমরা যেখানে সবকিছুর মনোযোগ সব সময় শুধু বড় শিল্পকে বলি, কিন্তু আমাদের কিন্তু যদি আমি বলি যে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট বলি, আমি যদি বলি যে এন্টারপ্রাইজের সংখ্যার বিচারে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে এটার যে স্পেশাল ডিস্ট্রিবিউশন, স্পেশাল অর্থাৎ সারা দেশব্যাপী যদি আমি বিস্তারের কথা বলি, যে সেই বিভিন্ন স্থানে সেই জায়গা থেকে বিবেচনায়ও কিন্তু এমএসএমইর গুরুত্বটা অনেক বেশি। এবং আপনি জানেন যে এমএসএমইতে একটা অবশ্য বিষয় যে এখানে যে এত এত এন্টারপ্রাইজ, তার মধ্যে অবশ্য নারী হিসেবে আমার একটু দুঃখ থাকারই কথা যে এখানে বেশিরভাগ উদ্যোক্তা, প্রায় 93% উদ্যোক্তাই হচ্ছেন পুরুষ উদ্যোক্তা, বাকি 7% মতো হচ্ছেন নারী উদ্যোক্তা। তবে আমরা দেখছি যে বিভিন্ন সময় এই এমএসএমইর যে গ্রোথ, 2013 সনের যদিও শেষের হিসাব, কিন্তু আগের
থেকে যদি গ্রোথটা হিসাব করি তাহলে দেখবো প্রতি বছর প্রায় 7% প্রবৃদ্ধি হচ্ছে এই খাতের। তার মানে এখন যদি আমরা হিসাবটা মোটামুটি ধরি তাহলে প্রায় 10 মিলিয়ন মানুষ অর্থাৎ 1 কোটি ওয়ার্কার কিন্তু আমার এমএসএমই খাতে আছে। তাহলে আমরা যখন তৈরি পোশাক কিংবা অন্য জায়গার কথা 40 লক্ষ শ্রমিকের কথা আমরা অনেক ভাবতে থাকি, অফকোর্স তাদেরও অনেক কিছু চাহিদা আছে, কিন্তু আমার কিন্তু এই এমএসএমই খাতে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান হচ্ছে। এবং সেই জায়গায় আমাদের কিন্তু আসলে অর্থনীতিতে আমরা যখন শিল্প খাতের উন্নয়নের কথা বলছি সেই জায়গায় কিন্তু একটা বড় রকমের ভূমিকা পালন করে যাচ্ছে এই ক্ষুদ্র মাঝারি শিল্পের খাত। এবং তার সাথে অবশ্যই কটেজ ইন্ডাস্ট্রি যদি যোগ দেই তাহলে এটার অবদান, এটার সবকিছুই আরো বহুগুণে আরো বেড়ে যাবে। ধন্যবাদ। আমরা একটু লীলা রশিদ আপনার কাছে যাচ্ছি, যে আপনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করেছেন, আপনি যত ধরনের ইদানিংকার নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে আপনি যুক্ত ছিলেন। আপনি যদি একটু আমাদের সাধারণ দর্শক বা শ্রোতাদের জন্য যদি একটু বলেন যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন গুলো আছে, নির্দেশনাগুলো আছে, বাংলাদেশ ব্যাংক যেভাবে সহযোগিতা করছে, পুনঃ অর্থায়ন করছে, এই বিষয়গুলো যদি একটু সাধারণভাবে বলেন তাহলে আমরা পরের প্রশ্নটা আপনার যেতে পারবো। জি, ধন্যবাদ মাসুম। আমি তাহলে শুরু করি। ডক্টর নাজনীন বেসিক স্ট্যাটিস্টিক্স গুলো বলেছেন, সেই গুরুত্বটা অনুধাবন করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক 2009-10 থেকেই কিন্তু আলাদাভাবে ডেডিকেটেড এসএমই ডিপার্টমেন্ট তৈরি করেছে, এসএমই কে ফোকাস করে। এবং সেখান থেকে বুঝতে পারেন যে বাংলাদেশ ব্যাংকের আলাদা একটা গুরুত্ব আছে এই ডিপার্টমেন্টে। এবং সেই তখন থেকে এই ডিপার্টমেন্ট একটা নীতি নির্ধারণ তৈরি করার সাথে সাথে একই সাথে আবার কিছু ডেভেলপমেন্ট কাজও করছে। সেটা যেমন আপনি বললেন অলরেডি যে রিফাইন্যান্স কতগুলো স্কিম চালু করেছে। আমাদের স্পেশালাইজ রিফাইন্যান্সের মধ্যে যেমন আছে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি, সেটার জন্য আমাদের আলাদা স্পেশাল রিফাইন্যান্স স্কিম আছে। নারীদের জন্য আমাদের আলাদা রিফাইন্যান্স স্কিম আছে। নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের আলাদা রিফাইন্যান্স স্কিম আছে। এছাড়াও আমাদের উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়েও আমরা আরো 2টা স্পেশালাইজড রিফাইন্যান্স স্কিম চালিয়ে এসেছি। এই রিফাইন্যান্স স্কিম গুলো মূলত ব্যাংক এবং এনবিএফআই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোকে 5% ব্যাংক রেটে রিফাইন্যান্স করতো এবং কিছু কিছু প্রিফাইন্যান্সও করতো। এবং সেখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো শুরুর দিকে 10% ঋণ দিত, পরবর্তীতে 9% দেওয়া শুরু করেছিল। সেখানে আমাদের সাম্প্রতিককালে আমাদের দেখবেন এর মাঝখানে অনেকগুলো সার্কুলার হয়েছে, যেগুলোকে সবগুলোকে একসাথে করে আমরা গত বছরের সেপ্টেম্বরে একটা মাস্টার সার্কুলার জারি করেছি। সেই সার্কুলারে কিভাবে পুরো বাংলাদেশ সরকারের যে মূল নীতিমালা আছে এসএমইর জন্য, শিল্প মন্ত্রণালয়ের আন্ডার, শিল্প মন্ত্রণালয় আসলে জাতীয় পর্যায়ে আমাদেরকে নীতিমালাটা দিয়ে থাকে এবং শিল্প মন্ত্রণালয়ের ওই জাতীয় নীতিমালার আলোকেই আমরা আর্থিক বিষয়টা, এসএমই সেক্টর তো শুধুমাত্র আর্থিক বিষয় না, এখানে মার্কেটিং এ আছে, বিজনেস ডেভেলপমেন্ট আছে, ট্রেনিং আছে, অনেক ইস্যুজ আছে। সেখানে আর্থিক বিষয়টাকে কেন্দ্র করেই বাংলাদেশ ব্যাংক তার নীতিমালাগুলো তৈরি করে ওই জাতীয় নীতিমালাটার উপরে ভিত্তি করে। তো সেখানে দেখবেন আমাদের সেই নীতিমালাতে আমরা কিভাবে নারী উদ্যোক্তাকে আলাদা করেছি এবং কারা কতটুকু ঋণ পেতে পারেন সেগুলো পরিষ্কারভাবে বলা আছে। ঋণ দেওয়ার প্রসেস কিভাবে হবে এবং সেগুলো অনুমোদন কিভাবে করবে, এগুলো বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া আছে। এবং সাম্প্রতিককালে দেখবেন কোভিড এর বিষয়টাকে কেন্দ্র করেও বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে 20,000 কোটি টাকার একটা কি বলে একটা বিশেষ প্যাকেজ, ইনসেনটিভ প্যাকেজ দিয়েছে। এবং সেখানেও ডক্টর নাজনীন যেটা বললেন যে আমরা আসলে মাঝারিটাকে যদি বাদ দেই, যদি বলি মাইক্রো এবং স্মল এবং কটেজ, হ্যাঁ কটেজ অনেকটা ইনফর্মাল, কটেজ আসলে খুব একটা ব্যাংকিং সেক্টর দিয়ে অতটা সার্ভ হয় না, হয়তো 5% 6%। আর মূলত আসলে প্রায় 60%-এর মতো যায় স্মল সেক্টরে, আর একটা বড় অংশ প্রায় 20%-এর মতো যায় মাইক্রো ইন্ডাস্ট্রিজে ফাইন্যান্সের দিক থেকে। তো সেক্ষেত্রে আমরা দেখবেন যে কোভিডে আমরা যে স্পেশাল ইনসেনটিভ প্যাকেজ দিয়েছি সেখানে প্রায় 50% আমরা কিন্তু 70% আমরা দিয়েছি কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পের জন্য। আমরা বলেছি যে এই ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স সেখান থেকে হবে। এবং এখানে আমাদের আরো বলা আছে নীতিমালাতে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বেশি জোর দিচ্ছি, কারণ ম্যানুফ্যাকচারিং সেক্টরের মাধ্যমেই আসলে মূলত এমপ্লয়মেন্টটা হয়ে থাকে, যেটা ডক্টর নাজনীন বললেন যেখানে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান হয়। তো কর্মসংস্থানের দিক থেকে আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ছোট ছোট আমাদের যে ম্যানুফ্যাকচারিং আছে, যেমন ধর লাইট ইঞ্জিনিয়ারিং বলতে পারি আমি এক্সাম্পল হিসাবে, সেখানে প্রচুর লোক কিন্তু
এমপ্লয়েড হচ্ছে। তো সেই সব জায়গাটাকে আমাদের ওই নীতিমালায় বলা আছে যে আমরা বলছি যে এই পুরো ফাইন্যান্সিং এ ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে যে আর্থিক সহায়তা যাবে, শুধু কোভিড এর না, সবসময়ের জন্যই এটার অত্যন্ত ন্যূনতম 40% যেতে হবে উৎপাদন খাতে, এবং সর্বোচ্চ 40% যেতে পারবে, 35% যেতে পারবে ট্রেডে, এবং বাকি 25% সেবা খাতে। আরেকটা জিনিস বলা আছে আমাদের ব্যাংক, এবং আমরা দেখেছি যে যেহেতু ব্যাংকগুলোর এগুলো ছোট ছোট ঋণ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তারা বরাবরই বলে এসছে যে তাদের জন্য ছোট ছোট ঋণটা দেওয়াটা তাদের জন্য পোষায় না। তো সেই কারণে আমরা প্রত্যেক বছর একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দেই, এবং তার পুরো বিনিয়োগের, যেমন গত বছরে ছিল পুরো বিনিয়োগের 20% তার এখানে থাকতে হবে। আর আমার বোধহয় ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছে দেখছি, এনিওয়ে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার আমরা এবছরে যেমন লক্ষ্যমাত্রা ছিল, তার গত বছরের টোটাল আউটস্ট্যান্ডিং এর অন্তত 21% আপনার এই সেক্টরে থাকতে হবে। তো ওই লক্ষ্যমাত্রাটা না থাকলে আসলে ব্যাংকিং সেক্টর থেকে খুব কম ঋণই যেত বলে আমাদের ধারণা, এবং ওই লক্ষ্যমাত্রাটা আমরা প্রতি বছর দেই, এবং প্রতি বছর সেটা খুব নিবিড় ভাবে আমরা মনিটর করে থাকি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, হ্যাঁ, ডক্টর নাজরিন যে হতাশা ব্যক্ত করলেন, আমাদের বলা আছে যে 15% নারীদেরকে দিতে হবে, কিন্তু সেখানে দেখা গেছে আসলে 4%-এর বেশি নারীদেরকে দেওয়া হয় না, এবং বলা আছে যে ক্ষুদ্র সেক্টরে বেশি দিতে হবে, কিন্তু ব্যাংকগুলোর ঝোঁক থাকে মাঝারিদেরকে দেওয়ার ব্যাপারে। তো এইসব আমরা পলিসি ডিরেক্টিভ দেওয়ার পরেও নানান রকমের ব্যবসায়িক ধ্যান ধারণের কারণে, প্রফিটের কারণে, নানান কারণে ব্যাংকগুলোর থেকে সেইভাবে হয়তো বা যায় না। সেই জন্য আমরা নানান রকমের কমপ্লেইন শুনে থাকি, সেগুলো আছে। সে ব্যাপারে ব্যাংকের এক ধরনের বক্তব্য আছে যে এই সুদের হার দিয়ে তাদের পোষাচ্ছে না, আবার উদ্যোক্তাদেরও আরেক ধরনের বক্তব্য আছে যে তারা ব্যাংকগুলোতে ঢুকতেই পারছেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংক নানানভাবে উৎসাহ দিয়ে আসছে, নির্দেশনা দিয়ে আসছে, গাইডলাইন তৈরি করে আসছে। তারপরে যখন আমরা দেখি যে এসএমই বলতে যখন কথা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চেহারা ভেসে আসে, তখন কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানের চেহারা ভেসে আসে। আইডিএলসি অবশ্যই আসে, এরকম আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নাম আসে, কয়েকটা ব্যাংক আসে। মানে কেন ব্যাংক, মানে প্রথমে জানতে চাই যে আপনারা কেন এটাকে গুরুত্ব দিচ্ছেন, একজন আইডিএলসির প্রধান নির্বাহী হিসেবে যদি বলেন আইডিএলসির ভূমিকাটা, একই সঙ্গে বলেন যে সমস্যাগুলো কোথায় আসলে, বাকিরা কেন অতটা গুরুত্ব দিচ্ছে না। জি, ধন্যবাদ শওকত ভাই, এবং ধন্যবাদ ডক্টর লীনা রশিদ এন্ড ডক্টর নাজনীন আপনাদের ওপেনিং স্পিচের জন্য। আপনারা এই বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছেন যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই বা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ভূমিকা বিরাট। যেটা ডক্টর নাজনীন বললেন যে শিল্প খাতে যত মানুষ চাকরি করে তার 86% মানুষই কিন্তু স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ করে, এবং জিডিপির 25% কিন্তু এরা কন্ট্রিবিউট করে। এবং যদিও আমাদের সেন্সাসটা অনেকদিনের পুরনো, 2013 সালে, তখনও বলা হচ্ছে 78 লক্ষ এই ধরনের প্রতিষ্ঠান আছে। হয়তো যদি 2020 সালে করতে পারতাম এটা কোটির উপরেই চলে যেত। এবং আসলে আমাদের দেশে শুধু না, ভারত, জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, সব জায়গায়, মালয়েশিয়া, সব জায়গায় বলা হয় এসএমই ইজ দ্য লাইফলাইন অফ দ্য ইকোনমি, অ্যান্ড অ্যাকর্ডিংলি বাংলাদেশেও তাই। আমরা এই জিনিসটা, আপনি যেটা বললেন যে ব্যাংকগুলা এসএমই ফাইন্যান্স কতটুকু করছে বা করছে না, এইটা আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতের ফাইন্যান্সিং যদি আপনি দেখেন, আপনি দেখবেন প্রায় 85%-এর বেশি ফাইন্যান্সিং কিন্তু লার্জ বিজনেস ফাইন্যান্স, লার্জ কর্পোরেটকে দেওয়া হয়, এবং সব বেশিরভাগ ব্যাংকই কিন্তু কর্পোরেট লেন্ডিং এ প্র্যাকটিস করে অনেক বছর ধরে। কারণ এসএমই ফাইন্যান্সিং সহজ ব্যবসা না। এসএমই তে ফাইন্যান্স করলেই আপনার একটা ইন্টারনাল রিস্ক চলে আসে, ইনহারেন্ট রিস্ক চলে আসে যে কত পার্সেন্ট লোন ক্লাসিফাইড হবে বা ব্যাড হবে। বিকজ আমরা যখন ছোটবেলা প্রথম ব্যাংকিং শুরু করেছিলাম তখন আমাদের সিনিয়ররা বলতেন যে এসএমই লেন্ডিং ইজ ভেরি রিস্কি, স্মল বিজনেস, টাকা সবাই ঠিকমতো পরিশোধ করতে পারবে না, সো তোমার ব্যাড লোন ক্লাসিফিকেশন রেট অনেক হাই হয়ে যাবে। তো এটা শুনে শুনে আমি ব্যাংকিং করেছি। কিন্তু আমরা আইডিএলসি 15 বছর আগে প্রথমে কর্পোরেট লেন্ডিং এর পাশাপাশি এসএমই ফাইন্যান্সিং শুরু করেছিলাম, এবং তখন থেকে জানতাম এটা রিস্কি বিজনেস। সেজন্য আমরা খুবই অনেক যত্ন করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, আস্তে আস্তে করে আমাদের প্রসেসটা ইমপ্রুভ করেছি। এবং ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসছে, আচ্ছা ঠিক আছে। তো 15 বছর পরে কিন্তু এখন আইডিএলসির যে ব্যালেন্স শিট তার 45% হচ্ছে এসএমই ফাইন্যান্সিং। সো আমরা আসলে কর্পোরেট লেন্ডিং থেকে বের হয়ে এসে প্রধানত এসএমই ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হয়ে গিয়েছি। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে ব্যাংকাররা যে বলেন যে এসএমই ফাইন্যান্সিং এ ব্যাড লোনের পরিমাণ বেড়ে যাবে,
এটা যদি প্রসেস পদ্ধতি এবং নিয়ম কানুন ঠিক মতো তৈরি করা হয়, অনেক ট্রেন্ড ওয়ার্কফোর্স নেওয়া হয়, টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে আসলে অতটা না। যেখানে আইডিএলসির ব্যাড লোন রেশিও এসএমই ফাইন্যান্সিং বুকে অ্যারাউন্ড 3%, 3.5% প্রিসাইজলি, এবং এটা আমরা গত এত বছর ধরে কিন্তু এই রেটটা মেনটেন করছি, এবং অ্যাকচুয়ালি লস ইজ লেস দেন 2%, কারণ NPL is an estimation, real loss is less than 2%. সো এই কথাটা সত্যি না যে এসএমই তে লোন দিলেই অনেক বড় ধরনের লস হয়। যদি আমরা প্রসেস ঠিক করতে পারি, ট্রেন্ড পিপল সিস্টেমের টিমে রাখতে পারি, এবং ডিসিশন মেকিংটা ডেলিগেটেড করতে পারি। আইডিএলসি তে আপনার যত এসএমই লোন অ্যাপ্রুভ হয় তার 80% লোন অ্যাপ্রুভ হয় অনেক জুনিয়র লেভেল অফিসার দ্বারা, ম্যাক্সিমাম সিনিয়র ম্যানেজার পর্যন্ত অফিসাররাই কিন্তু এই লোন অ্যাপ্রুভ করে। ইট ডাজন্ট ম্যানেজার, ডিএমডি, এমডি এই লেভেলে তো আসেই না, সিনিয়র ম্যানেজার লেভেলে 80% লোন অ্যাপ্রুভ হয়, এবং সেই রেকর্ড কিন্তু বলছে 3% এনপিএল মেনটেন করে। সো আমি মনে করি ব্যাংকার যারাই বলেন যে এটা করা ঠিক না, কিন্তু আসলে এটা একটু ডিফিকাল্ট বিজনেস, এটা একটু ডিফিকাল্ট গেম। এটার জন্য অনেক লোক নিয়োগ করতে হয়, লোন অরিজিনেট করতে অনেক লোক লাগে, কালেকশন করতে অনেক লোক লাগে, ক্রেডিট অ্যাসেসমেন্ট করতে অনেক লোক লাগে, সেই জন্য এটার ইন্টারেস্ট রেটটা একটু বেশি হয়। কিন্তু আসলে এসএমই ফাইন্যান্সিং ইজ দ্য লাইফ লাইন অফ এনি ইকোনমি, এবং আমাদের ব্যাংকিং ব্যবস্থার আরো অনেক বেশি ফাইন্যান্সিং এসএমই সেক্টরে যাওয়া উচিত। শেষ করার আগে এটুকু বলবো যে আফটার দিস কোভিড-19 প্যান্ডেমিক, যেখানে এসে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রেডিকশন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, আমি এটুকু বলতে পারি আমার 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থেকে যে hardest hit sector would be the SMEs, because they are the small businesses. আপনি ধরে নিতে পারেন একটা ছোট্ট ওয়ার্কশপ, একটা লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, একটা ছোট্ট রেস্টুরেন্ট, একটা ট্রাভেল এজেন্ট, যাদের 10 জন 5 জন 15 জন কর্মচারী আছে, সব বন্ধ হয়ে গেছে। তাদের ক্যাশ ফ্লো নাই, there is no demand for and services of those products. তারা ক্যাশ ফ্লো না থাকলে আমাদের টাকা ফেরত দিবে কেমন করে, তারা লোকগুলার বেতন দিবে কেমন করে, কিভাবে তার ফ্যাক্টরির ভাড়া শোধ করবে। সো they are really in difficult টাইম ফেস করছে, এবং এই সময় আমাদের অর্থনীতিকে যদি সচল রাখতে হয়, সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। ডক্টর নাজনীন যেটা বলেছেন, এবং আমাদের লীলা রশিদ ম্যাডামও যেটা বলেছেন, যে এসএমই কে অবহেলা করে আমরা বাংলাদেশের যে জিডিপি গ্রোথ রেট 8% গিয়েছিলাম, সেটা কোনোভাবেই ধরে রাখা যাবে না। তো প্রাথমিকভাবে এটুকু আমার বক্তব্য। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই, যে আমাদের এসএমই বুকে কিন্তু উইমেন এন্টারপ্রেনারশিপ লোনও আমাদের প্রায় এই মুহূর্তে 350 কোটি টাকা আছে। এবং আরেকটা আশ্চর্য ব্যাপার, অনেকে বলেন যে মেয়েদেরকে লোন দিলে ওটার ব্যাড লোন রেশিও আরো বেশি হয়। আইডিএলসির এক্সপিরিয়েন্স হচ্ছে এই উইমেন এন্টারপ্রেনারশিপ সেগমেন্টে আমাদের ব্যাড লোনের রেশিও লোয়েস্ট, ইট ইজ লেস দেন 1%। সো ফ্যাক্টস এন্ড মিথস আর টু ডিফারেন্ট থিং। আমরা অনেক সময় অনেকগুলা কথা বলে ফেলি, কিন্তু কঠিন কাজটা সযত্নে ডিটেইলে না করলে তো প্রবলেম হবেই। যখন আপনি ডিটেইলে করবেন এবং এটাকে মনিটর করবেন, রাইট কাইন্ড অফ টিম এনগেজ করবেন, কন্টিনিউয়াসলি মিস্টেক থেকে লার্ন করবেন, আর এন্টারপ্রেনারের সাথে যোগাযোগ রাখবেন, তখন আসলে রেজাল্টটা ডিফারেন্ট হয়। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট এসএমই ব্যাংকাররা যেটা অনেক সময় বলেন যে ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট বাট ইটস ডুয়েবল। ধন্যবাদ। আপনি বেশ কিছু আশার কথা শোনালেন এবং একটা পরিষ্কার ধারণা দিলেন যে আসলে অন্যরা যেভাবে বলেন বিষয়টা সেরকম না, কিন্তু একটু কষ্ট করতে হয়, এই আর কি। সেই কষ্টটা হয়তো অনেক করতে রাজি হন না, বা সহজ পথে ব্যবসা করতে চান বলেই হয়তো আমরা বলি যে এসএমইতে দেওয়া যাবে না। এখন বিশেষ করে এই কোভিড-19 এর সময় এই কথা বলে আসলে অর্থনীতি থেকে বাঁচানো যাবে না, সেটা আপনি একটু বললেন। আমি এই কথার সূত্র ধরে ডক্টর নাজনীনের কাছে যেতে চাই, যে আপনি কোভিড-19 যখন প্রথম শুরু হলো, যখন দেখা দিল বাংলাদেশে, তখন কিন্তু আপনি এসএমই সেক্টরটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন, এবং যখন অন্যান্য খাতকে, যেমন তৈরি পোশাক খাতকে 5,000 কোটি টাকা দেওয়ার কথা হলো, তখন আপনি বেশ জ্বালাময়ী বেশ কিছু স্ট্যাটাস দিলেন ফেসবুকে, হ্যাঁ, যে মানে তাদের বিরুদ্ধে না, কিন্তু একটা শিল্প 40 বছরে 35 বছর দাঁড়াতে পারলো না, এখনো সরকারের সহায়তা চায়, অথচ এসএমই খাত যেখানে প্রায় 1 কোটি কর্মসংস্থান জড়িত। তার পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? তাহলে আমরা কি যথেষ্ট করছি এই সময় এসএমইর জন্য? যেটা আরিফ খান বললেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলবো না, হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে জি মাসুম ভাই, এখানে কয়েকটা বিষয়। প্রথমত, আপনি যেহেতু বললেন এই কোভিড-19 শুরু হওয়ার পরে যে ধরনের বক্তব্য বা যেগুলো আমরা চিন্তা ভাবনা আসলো, আপনার মনে আছে কিনা জানি না, আপনি নিজে কোভিডে আক্রান্ত হওয়ার আগে 22শে মার্চ আপনার কাছে আমি একটি লেখা পাঠিয়েছিলাম, আপনি সেটা ছাপিয়েছিলেন প্রথম আলোতে।
সেই লেখাটা ছিল যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নজর দিতে হবে প্রথমে। আপনার কাছে আমি লেখাটা পাঠিয়েছিলাম এবং আপনি বলেছিলেন যে হ্যাঁ এটা ভালো হয়েছে লেখাটা, যে এবং ওইখানেই আমি বলার চেষ্টা করেছিলাম, তখনও কোনো প্রণোদনা আসেনি। আমার বক্তব্যটা ছিল যে এখানে আমাদের বড় যে শিল্প, বড় শিল্পের বড় ব্যবসা, বড় সঞ্চয়, বড় উদ্যোগের সাথে একটু ভিতটা শক্ত হয়, কিন্তু আমাদের এসএমইদের যেটা হয় যে এসএমই যে খাতগুলো কিন্তু উঠছে, অনেকেই ছোট থেকে আমি আরেকটু বড় হওয়ার জন্য যেটুকুই লাভ হলো আবার ইনভেস্ট করলাম, যেটুকু হলো আবার ইনভেস্ট করলাম। এতে হচ্ছে কি তাদের কিন্তু হাতে খুব একটা জিনিস মানে সঞ্চয় যে দুর্যোগ মোকাবেলা সেটা থাকে না। এবং এই এসএমইর সাথে আপনি দেখলেন যে আসলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, হয়তো একটা প্রতিষ্ঠানে 50 জন আছে, 60 জন আছে, 70 জন আছে, কিন্তু এটা যোগ দিলে সারা দেশে বিপুল সংখ্যক লোক। এখন ওইখানে এসে আপনি দেখেন যে আমরা যখন প্রণোদনা প্যাকেজ দেয়া হলো, এসএমইর জন্য কিন্তু প্রণোদনাটা এসেছে বেশ পরে। প্রথমত আমরা দেখেছি 5,000 কোটি টাকা তৈরি পোশাক খাতের বা রপ্তানি খাতের শ্রমিকদের দেওয়ার জন্য প্রথমে এসেছিল। পরবর্তীতে এখনকার যে 20,000 কোটি টাকা, একটু আগে লীলা রশিদ ম্যাম বলছিলেন যে এসএমইর কিন্তু একটা জায়গা হচ্ছে এখানে বিপুল সংখ্যক এন্টারপ্রাইজ আছে যারা আনুষ্ঠানিক খাতে নয়, ফলে আইডিএলসি লোন দিক কি কোনো ব্যাংক লোন দিক, এটা তো ওনারা নিশ্চয়ই মহৎ কাজ করছেন ভালো, কিন্তু অনেক উদ্যোক্তা আছেন তারা আসলে এই নিয়ম কানুনের মানে যেটা থাকে একটা ব্যাংকে সেই নিয়ম কানুনগুলো তারা ফুলফিল করেন না, মানে তাদের ব্যবসাটা অনানুষ্ঠানিক খাতে। ফলে আমরা যখন এসএমইর কথা বলছি এই মুহূর্তের যে প্রণোদনা, দুটো বিষয় আপনি যদি বলেন যথেষ্ট কিনা, এই যথেষ্টর বিষয়টা হচ্ছে যারা আনুষ্ঠানিক খাতের এসএমই আছেন তারা হয়তো তাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য তাদের একটা অংশ, যদি ব্যাংকগুলো ধরে নিলাম যে কোনো অনাগ্রহ দেখালো না, ব্যাংকগুলো চেষ্টা করলো এসএমই কে দিতে, তাহলে তারা হয়তো কিছুটা সেইখান থেকে উপকৃত হবেন। কিন্তু যে বিপুল সংখ্যক যারা অনানুষ্ঠানিক খাতে আছেন, এই 20,000 কোটির বা টাকার বাইরে সরকার যেটা করেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 3,000 কোটি টাকা আছে যেটা এনজিওদের মাধ্যমে যাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটা 9% হবে। আর আছে 2,000 কোটি টাকা যেটা পল্লী সঞ্চয় ব্যাংক, পিকেএসএফ, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যাবে। এই 2,000 কোটি টাকা অনানুষ্ঠানিক খাতে অন্যরাও পাবেন। তো আমার একটা বক্তব্য ছিল যে এই অনানুষ্ঠানিক খাতে বিতরণের জন্য, ঋণ দেওয়ার জন্য আরো একটু বরাদ্দ বেশি থাকলে ভালো হতো, কারণ বিপুল সংখ্যক যারা বিশেষ করে যত ক্ষুদ্র তার কিন্তু আনুষ্ঠানিক খাতে যুক্ত হওয়ার যে যোগ্যতা এবং সম্ভাবনা তত কম। এখন এই যদি হয় তাহলে দুর্বলকে সহায়তা বেশি দরকার, সেই নীতিতে আমরা যদি যাই তাহলে আমি মনে করি যে অনানুষ্ঠানিক খাতের এসএমইর পাওয়ার জন্য অ্যালোকেশনটা দেয়াটা আরেকটু বেশি জরুরি। আরেকটা হচ্ছে এই 20,000 কোটি টাকার মধ্যে 5% মানে 1,000 কোটি টাকা পাওয়ার কথা নারী উদ্যোক্তাদের। আমি নারী উদ্যোক্তাদের বড় বড় অ্যাসোসিয়েশনের যারা আছেন ওনাদের সাথে কথা বলেছি ইতোমধ্যে, ইনফ্যাক্ট ওনারা আমার কাছে জানতে চাইলেন বাজেটের পরে যে আপা বাজেটে আমাদের জন্য নাজদিন আপনি দেখেছেন কিনা কি আছে। তো আমি যখন বললাম যে আপনি বাজেটের আগেই তো আপনাদেরকে দিয়েছে ওই 20,000 কোটি টাকার মধ্যে তো 1,000 কোটি টাকা নারী উদ্যোক্তা, বলে কই আমরা তো জানি না। তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা এসছে, একটা তো সরকার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই সার্কুলারের মধ্যে লেখা আছে স্পষ্ট করে যে 5% ডেডিকেটেড ফর উইমেন এন্টারপ্রেনার্স। এইটা কিন্তু এই ইনফরমেশনটা যে উইমেন এন্টারপ্রেনারদের কাছে যাওয়া, সেইখানে কিন্তু আসলে একটা দুর্বলতা আছে। আমি মনে করি এটা খুব দরকার যে আমি উইমেন এন্টারপ্রেনাররা কি শর্তে কিভাবে এটা নিতে পারবেন। এবং এবং আমি দেখলাম সেদিন একটা সেমিনারে উইমেন এন্টারপ্রেনাররা নিজেরা দাবি করছেন যে আমাদেরকে 9% না আর একটু কম সুদে দেন। তো আমি ওইখানে বললাম আপনাদেরকে তো 4% সুদে দিয়েছে, 4% সুদে আপনাদের জন্য দিয়েছে সরকার প্রণোদনা, আপনারা তো 9%ও না, এখন তো এটা 4% এই প্রণোদনার টাকাটা। কাজে ইনফরমেশনটা আমি দেখছি যে নারী উদ্যোক্তাদের কাছে এই যে ইনফরমেশন যে 20,000 কোটি টাকার মধ্যে যে 1,000 কোটি টাকা নারী উদ্যোক্তাদের, এটা কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। তো আমি বলবো যে যারা আনুষ্ঠানিক খাতে আছেন তাদেরকে যেমন ইনফরমেশন পৌঁছানো সহজ শর্তে দেয়া, প্লাস অনানুষ্ঠানিক খাতের জন্য যদি বরাদ্দটা আরেকটু বেশি হতো তাহলে গ্রামে গঞ্জে যে ছোট ছোট উদ্যোক্তা আছেন যারা ঠিক ব্যাংকের কাছে যেতে পারেন না তারা কিন্তু উপকৃত হতেন। আর এই সুবাদে একটু শুধু বলে দেই, যেমন সামনে কোরবানির ঈদ আসছে, আমি উত্তরবঙ্গের নারী উদ্যোক্তাদের নিয়ে কিছু কাজ করেছিলাম এবং ওখানে দেখেছি প্রচুর নারী এই কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা ক্যাটেল রিয়ারিং করেন
এই সময় বিক্রি করবেন। কিন্তু এখন অনেকে জানাচ্ছেন যে তারা এই যে হাট হবে কি হবে না, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কি ওনারা হাটে যাবেন কি যাবে না। তো ই ক্যাবের কিন্তু একটা উদ্যোগ আছে, ই ক্যাব অ্যাসোসিয়েশন, তারা একটা উদ্যোগ নিয়েছে, এবার বড় আকারে তারা অনলাইন ইয়ে করতে চায় এবং সরকারের কাছ থেকে তারা সহযোগিতা চাচ্ছে যে সিটি কর্পোরেশনে জায়গা দেওয়া, যেখানে তারা ওই বিদেশের মতো সিস্টেম করবে, স্লটার হাউস করবে, তারা সারা দেশ থেকে ক্যাটেল নিয়ে আসবে, অনলাইনে আমরা অর্ডার করব, আমাদের বাড়িতে মাংস পৌঁছে দিবে। তো এই যে বিষয়গুলো, এইটা করলে কিন্তু বিপুল সংখ্যক ক্ষুদ্র উদ্যোক্তা যারা এই কোরবানি ঈদকে ঘিরে তার ক্যাটেল রেয়ার করে প্রস্তুত আছেন, তাদের ব্যবসাটা কিন্তু বেঁচে যাবে। নাইলে উনার এই সারা বছর ধরে খাওয়া দাওয়ায় এই ক্যাটেল গুলোকে উনি পেলেছেন, এখন কিন্তু উনি বিক্রি করতে পারবেন না। তো আমি আজকের এই অনুষ্ঠানের সুবাদে এটাও অনুরোধ জানাতে চাই যে এখনই যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে কোরবানিতে অনেকের কিন্তু ক্যাটেলটা বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। ডক্টর নাজনীন, আপনি অনেকগুলো পরামর্শের কথা বললেন, বেশ কিছু কথা বললেন, বেশ কিছু উন্নত উদ্যোগের কথাও আমাদের জানালেন। তো আমরা একজন সাংবাদিক হিসাবে আমরা নিশ্চয়ই এ নিয়ে আমরা লেখালেখি করব। আমরা ডক্টর লীলা রশিদের জন্য অপেক্ষা করছি। উনি কোনো একটি ওনার ল্যাপটপের বা মোবাইলের চার্জের সমস্যার কারণে আছেন। আমরা এই ফাঁকে একটু আরিফ খান আপনার কাছে যাই। এই যে অনানুষ্ঠানিক খাত, আপনারা তো সবার কাছে যাচ্ছেন না, যেতে পারছেন না, বা অনানুষ্ঠানিক খাত আপনাদের কাছে আসতে পারছে না, তাহলে এই যে মাঝামাঝি যারা রয়ে গেলেন, মিসিং লিঙ্ক যদি বলি, যাই বলি না কেন, তাদের কাছে যাওয়ার উপায়টা কি? আপনি একজন ব্যাংকার হিসেবে কিভাবে দেখেন বিষয়টা? না, এখানে তো কিছুটা ব্যাংক যাচ্ছে, কিছুটা আর্থিক প্রতিষ্ঠান যাচ্ছে, তার পরে আপনার মাইক্রো ক্রেডিট যাচ্ছে, তার মাঝামাঝি কেউ কেউ হয়তো থাকছে, এবং আস্তে আস্তে কিন্তু এটা এক্সপ্যানশন হচ্ছে। মানে এখন যেরকম আছে 10 বছর আগে সেরকম ছিল না। তো আমি মনে করি যে এখন বাংলাদেশের সমস্ত প্রান্তেই ব্যাংকারদের উপস্থিতি আছে, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের উপস্থিতি আছে, নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানির উপস্থিতি আছে, এবং ওনারা আসলে আগের চেয়ে অনেক বেশি ফাইন্যান্সিং পাচ্ছেন। তবে আমি একটু বলবো যে আমাদের এই সময়ের মেইন প্রবলেমটা কিন্তু ওনাদের এসএমই দের বিজনেসের জন্য যে ক্যাশ ফ্লো, সেটা ওদের হাতে এই মুহূর্তে খুবই অভাব, তাদের বিক্রি হচ্ছে না। তো আমরা যারা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজটা ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী টাকা দিব, এবং সবাই আশা করছেন যে সেই টাকাগুলো সব এসএমইর হাতে চলে গেছে, কিন্তু আসলে এই প্রসেসটা, ঘোষণাটা অনেক সুন্দর, কিন্তু এইটা এসএমইদের হাতে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেইটা যেটা হচ্ছে ব্যাংক এবং এনবিএফআই গুলো হাতে সাফিসিয়েন্ট লিকুইডিটি নাই। যদিও ওভারঅল সিস্টেমে লিকুইডিটি আছে, সেটার লিকুইডিটি ম্যাক্সিমাম আছে গভর্নমেন্ট ব্যাংকে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকে এবং এনবিএফআই তে লিকুইডিটি বড়ই অভাব। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি এখন ডিপোজিট করতে চান, 6% আপনি কোথাও ডিপোজিট করলে কেউ টাকা রাখবে না। অ্যাভারেজ আমি শুনেছি ব্যাংকগুলো 7.5 ইভেন 8% ডিপোজিট নিচ্ছে। তার মানে ওদের কাছে লিকুইডিটি নাই। লিকুইডিটি না থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের নিয়মটা হচ্ছে আপনাকে প্রথমে এসএমই কে ফাইন্যান্স করতে হবে, ফাইন্যান্স করলে 100 টাকা ফাইন্যান্স করলে আপনি পরে 50 টাকা রিফাইন্যান্সিং পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে 100 টাকাই তো সেই ব্যাংকের কাছে নাই, লিকুইডিটি সাপোর্ট নাই। এখানে মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেজটাকে এফেক্টিভ করতে গেলে যেটা করতে হবে, সেন্ট্রাল ব্যাংক অনেকগুলো সার্কুলার দিয়েছেন, সেগুলো এফেক্টিভ। সেন্ট্রাল ব্যাংক ইতিমধ্যে রেপো সিস্টেম রিডিউস করেছেন এবং সিআরআর রিডিউস করেছেন। আমি মনে করি আমার 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে ইমিডিয়েটলি রেপো রেট আরো কমাতে হবে। বাংলাদেশে রিস্ক ফ্রি রেট ইজ হাইয়েস্ট। আমরা বইতে পড়েছি রিস্ক ফ্রি রেট শুড বি দ্য লোয়েস্ট। আপনি যদি এখন সঞ্চয়পত্র কিনেন, আপনি 10% ইন্টারেস্ট পান। আপনি যদি গভর্নমেন্ট ট্রেজারি বিল কিনেন, আপনি 8% ইন্টারেস্ট পান। তাহলে ব্যাংকগুলা কি রিস্কি অ্যাসেটে 9% লোন দিবে? না দিয়ে ব্যাংকগুলো দেখবেন সবাই গভর্নমেন্ট ট্রেজারি বিল কিনছে। একদিকে লিকুইডিটি নাই, আরেকদিকে রিস্ক ফ্রি রেট হাই, যার কারণে প্যাকেজটা সুন্দর কিন্তু রিয়েলি ফান্ডটা চ্যানেলাইজ হচ্ছে না। আপনি ভারতের দিকে যদি তাকান, ওরা কিন্তু ম্যাসিভলি রেপো রেট রিডিউস করেছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ফেডারেল রিজার্ভ সিস্টেম রেফারেন্স রেট নিয়ার 0% এ নিয়ে আসছে। সো উই নিড টু অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড দ্য মনিটারি বেস মাচ ফাস্টার। আমি মনে করি যে রেপো রেট যদি ইমিডিয়েটলি 4% এ নিয়ে আসা হয়, আর 2 নম্বর কাজ, যত ট্রেজারি বন্ড মার্কেটে ইস্যু করা আছে, বাংলাদেশ ব্যাংক যদি ডিক্লেয়ার্স দ্যাট দে উইল বাই দিস বন্ডস and transfer the money to the system, entire banking community will be flooded with liquidity and that money will directly go to the SMEs. সারা ওয়ার্ল্ড এখন এই পলিসি ফলো করছে। যত তাড়াতাড়ি টাকা এসএমইদের হাতে দেওয়া যায়, that is the only remedy for this economic recovery. Everybody is working in that line, কারণ
এসএমই না টিকলে এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে প্রোডাক্টের গুডস এন্ড সার্ভিসের ডিমান্ড থাকবে না। আমি মনে করি একটা কনসার্ন যদি আমি রেপো রেট রিডিউস করি আরো, অথবা আরো মনিটারি এক্সপানশন করি, বাংলাদেশ ব্যাংকের বা বাইরের অনেকে বলেন যে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আসলে গ্লোবাল ইকোনমিতে এখন কমোডিটি প্রাইস ইজ ওয়ান অফ দ্য অল টাইম লো। অয়েল প্রাইস ইজ অ্যারাউন্ড $25, যেটা $100 ছিল। আমি মনে করি ইনফ্লেশনের প্রবাবিলিটি একেবারেই কম। তারপরেও যদি 1 বছর পরে ইনফ্লেশন বাড়ে, তখন আমরা আবার রিস্ক ফ্রি রেটকে বাড়াতে পারি। আমি মনে করি রিস্ক ফ্রি রেট 8% 9% রেখে আপনার ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি আসবে না। আমাদেরকে বেশ কিছু করার দরকার নেই, দুইটা কাজ, রিস্ক ফ্রি রেট, রেপো রেট এন্ড ট্রেজারি বন্ড কিনে মার্কেটকে অনেক হাই লিকুইডিটি দিতে হবে, এবং সম্ভব হলে সঞ্চয়পত্রের রেট কমিয়ে মার্কেটকে ব্যালেন্স করতে হবে। এবং একই সাথে ব্যাংকারদেরকে আমি বলবো যে আমাদের যে এনপিএল রেশিও, সে এনপিএল রেশিও কমাতে হবে, কারণ এনপিএল রেশিও না কমানো গেলে লো রেটের লোন পাস করা যায় না। এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটাকে আমরা পরিচালন ব্যয় বলি, সেটাকেও অ্যাভারেজ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য শুনেছি 3%, আইডিএলসির জন্য এটা 2%। ইট শুড ব্রিং within a level of 1% by introducing more technology and more process. আমি মনে করি একসাথে আমাদেরকে রিস্ক ফ্রি রেট কমাতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কমাতে হবে, এনপিএল কমাতে হবে, এবং মনিটারি সিস্টেম বাড়াতে হবে। এই কাজগুলা মধ্যে সবচেয়ে ইমিডিয়েট দরকার মনিটারি সিস্টেমে আমাদের আরো মানি এক্সপ্যানশন দরকার। তবে আমরা সবাই মিলে চেষ্টা করছি। অলরেডি আইডিএলসি গত বছর আমরা প্রায় 2100 কোটি টাকা এসএমই ফাইন্যান্সিং করেছি। এই বছর আমাদের টার্গেট 2900 কোটি টাকা ছিল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমরা প্রায় 600 কোটি টাকা ডিসবার্সমেন্ট করেছি, কিন্তু মাঝখানে তো 3 মাস বন্ধ হয়ে গেল। এখন দেখা যাক বাকিটা কি করতে পারি। আমরা এই পর্যন্ত প্রায় 50,000 কাস্টমারকে লোন দিয়েছি। এই মুহূর্তে লাইভ 15,000 কাস্টমার আছে, এবং আমি মনে করি যে এই মুহূর্তে সমস্ত ব্যাংকের লিকুইডিটি এনশিওর করাটাই হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। আর ব্যাংকারদের উচিত, আপনারা ইমিডিয়েটলি একটা কথা মনে রাখতে হবে, এইটা একটা ডিফিকাল্ট টাইম এসএমইদের জন্য। আমরা গত 10 বছর ব্যাংকাররা বিজনেস করেছি, আমাদের অনেক প্রফিট হয়েছে। আমরা যদি এখন যারা টাকা দিতে পারছে না, 3 মাস ধরে টাকা দিতে পারছে না, তাদের ক্যাশ ফ্লো নাই, টাকা কোথা থেকে দিবে? আরো 6 মাস যদি দিতে না পারে, আমরা আইডিয়ালসি যেটা করেছি যে বলেছি আপনি 3 মাস টাকা দিতে হবে না। যদি 6 মাস না পারেন, আপনার রিমেইনিং যে টার্ম আছে 2 বছরের সাথে পরে 6 মাস অ্যাড করে দিব। What we call in the banking term restructuring. So we are restructuring all those loans. আমরা মনে করি না এখন যারা টাকা দিতে পারছেন না তারা ডিফল্টার। তারা আসলে ডিফল্টার না। It's a pandemic what we have not seen in last 100 years. This is a absolutely new phenomena. এবং এই ফেনোমেনা যারা টাকা দিতে পারছেন না, আসলে বিজনেস হচ্ছে না দেখে দিতে পারছেন না। সো আমরা ওদেরকে লেট পেমেন্ট ইন্টারেস্ট চার্জ করবো না, যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা কোনো লেট পেমেন্ট ইন্টারেস্ট চার্জ করবো না। যারা আসলে এক্সট্রিম ডিফিকাল্টিতে আছে তাদের ইন্টারেস্ট রেট কমিয়ে দরকার হলে শুধু প্রিন্সিপালটা রিকভারি করতে হবে। যারা আগামী 6 মাস দিতে পারবেন না, তাদেরকে টার্ম এক্সটেন্ড করে রিস্ট্রাকচার করে দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, ইফ দ্য এসএমইস সার্ভাইভস, আইডিএলসি অর ব্যাংকস উইল সার্ভাইভ এন্ড উই উইল গেট আওয়ার স্যালারি ফ্রম দোজ এসএমইস। সো অ্যাকচুয়ালি ইফ আমরা অনেক বড় বড় লেকচার দিতে পারি, কিন্তু আসলে ওদেরকে সার্ভাইভ করতে হবে আমাদের। আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন লীলা রশিদ। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা অনেকক্ষণ ডিসকানেক্টেড ছিলাম। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা একটা বড় আলোচনা নাজনীন তো করেছেনই, যে অনানুষ্ঠানিক খাত যারা আছেন এসএমই তারা কিভাবে যুক্ত হবেন সেটা একটা বিষয়, সচেতনতার একটা বিষয়, প্রচারণার একটা বিষয়। যেমন অনেক নারী উদ্যোক্তা জানেনই না যে তাদের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা রেখেছে এই প্রণোদনা প্যাকেজের মধ্যেও, সেটা তাদের কিভাবে জানানো যায় সে কথাগুলো ডক্টর নাজনীন বলেছেন। আরিফ খান যেটা বলেছেন যে তার একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হিসেবে তাদের এখনো লিকুইডিটির অভাব রয়েছে, তারল্যের একটা বড় সংকট রয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক রেপো রেট কমিয়েছে, আরো বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তারপর উনি চাচ্ছেন যে আরো লিকুইডিটি যাতে বাজারে আসে, আরো কিছু ব্যবস্থা নেওয়ার জন্য। এটা দুটা কথা। এর সঙ্গে আপনার কাছে যাওয়ার আগে আমি দুই একটা, আমাদের যারা দেখছেন তারা আমাদের প্রচুর প্রশ্ন করছেন, প্রচুর মন্তব্য করছেন, সেইগুলো থেকে আমি দুই একটা দেই। যেমন একজনে বলেছেন যে মর্গেজ ছাড়া তো আসলে ব্যাংকগুলো কোনো ঋণ দেয় না, বিশেষ করে এসএমইও দেয় না, সুতরাং তাদের ক্ষেত্রে কি হবে, এরকম একটি কথা আছে। সেটা নিশ্চয়ই। আবার একজন ডক্টর মঞ্জুর আলী, উনি বলছেন যে কানাডিয়ান গভর্নমেন্ট $40,000 লোন দিয়েছে এসএমই খাতকে বাঁচানোর জন্য, তাও আবার ইন্টারেস্ট ফ্রি লোন। কেউ 7% ঋণের কথা বলছেন, কেউ বলছেন যে অনানুষ্ঠানিক খাতে যাওয়ার জন্য এজেন্ট ব্যাংকিং একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। এরকম নানান ধরনের বিষয় আছে।
আমি ডক্টর লীলা রশিদ, আপনি যদি বলেন যে এই তারল্য সংকটের কথা যেটা বলা হচ্ছে ব্যাংকগুলোর ক্ষেত্রে, সেটা আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে বা কি থাকে, বক্তব্য থাকে, এটা এক। আর একটা হচ্ছে যে এই যে কোভিড-19 সময় আমরা একই সঙ্গে একটা 9% সুদের একটা ব্যবস্থা করেছি ব্যাংকগুলোর জন্য, যেটা দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের দাবি ছিল, কিন্তু আবার আরিফ খান বলছেন যে অনেক ব্যাংকই আসলে 6% সুদ আমানত নিচ্ছে না, বেশি নিচ্ছে এই সময়টা এসে। সুতরাং এই জাতীয় কিছু সমস্যা রয়ে গেছে। আবার এসএমই খাত কি 9% দিয়ে ব্যাংকগুলো যখন সবাই বলছে, আমরা যখন ব্যাংকের সাথে কথা বলি তখন বলে যে এসএমই খাতকে তো ভোক্তা এবং এসএমই খাতকে তো 9% ঋণ দিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো না। এই সব বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। যে ধন্যবাদ জি। প্রথম যে প্রসঙ্গটা বললেন যে নারীরা জানেন না, সেই প্রসঙ্গে আমি বলবো এখানে নারীদের যে অ্যাসোসিয়েশন গুলো আছেন তাদেরকে একটু উদ্যোগী ভূমিকা নিতে হবে, এবং নারীদের অ্যাসোসিয়েশন কিংবা বিজনেস অ্যাসোসিয়েশন যারা আছেন তাদের উদ্যোগী হতে হবে এবং তাদের সদস্যদেরকে তাদেরকে জানাতে হবে। এই একটা হতে পারে, এবং বিভিন্ন মিডিয়ায় এটা যেতে পারে। আমরা ধরেন একেবারে গ্রাসরুট লেভেলে আমাদের পক্ষে যাওয়া অনেক সময় সম্ভব হয় না, এবং ব্যাংকগুলো প্রচার করতে পারে, এবং আমরা যতদূর চেষ্টা করছি, কিন্তু আমাদের একক প্রচেষ্টা এটা হবে না, 1 নম্বর। 2 নম্বর যেটা আপনি বললেন যে ব্যাংকগুলো লিকুইডিটি সমস্যার জন্য আপনারা দেখবেন কোভিড আসার আগে থেকে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো পলিসি রেট কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্ট করে বেশ কিছু টাকা ওখানে দেওয়ার ব্যবস্থা করেছেন। তারপরে যখন আমাদের ইনসেন্টিভ প্যাকেজটা আসলো, তখনও প্রথমে ভাবা হয়েছিল যে ব্যাংকের যে লিকুইডিটি তৈরি হয়েছে সেইটা দিয়ে ওনারা কভার করতে পারবেন। তারপরে যখন দেখা গেল যে না, ওনারা পারছেন না, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক আরো 10,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স স্কিম নতুনভাবে কোভিডের জন্য চালু করলেন। তো সেটা আছে। তার সাথে আমাদের যে আগের যে রিফাইন্যান্স স্কিমগুলো যেগুলো ছিল সেগুলো আমরা সবগুলো ডাবল করে যেটা আগে প্রায় 1,500 কোটি টাকা ছিল সেটাকে আমরা 3,000 কোটি টাকা করলাম। এবং সেই রিফাইন্যান্স স্কিম কিন্তু 2000 সাল থেকে চলছে, গত 20 বছর ধরে চলছে। কিন্তু এই রিফাইন্যান্সের আমাদের কারা বেনিফিট পাচ্ছে এবং কি লেভেলে এটা যাচ্ছে সেই অ্যাসেসমেন্টটা আমাদের এখনো হয়নি। তো এবং আমি বলবো যে আইডিএলসি, আরিফ ভাই নিশ্চয়ই জানেন যে ওনারা প্রচুর পরিমাণে রিফাইন্যান্স নিয়ে এসএমই সেক্টরকে দিয়েছেন, ওনাদের মতো কয়েকটা প্রতিষ্ঠান। এবং সেখানে আমাদের ঋণ, এই ইনসেন্টিভ প্যাকেজে যেরকম ঋণের হার, সুদের হার ছিল গ্রাহক লেভেলে 4% এবং সরকার ভর্তুকি দিবে 5%। আর রিফাইন্যান্সগুলোতে আগে গ্রাহক লেভেলে ছিল 9%, যেটাকে আমরা এই কোভিডের কারণে 7%-এ নিয়ে এসেছি। এখন গ্রাহক লেভেলে ওনারা, আমাদের লেন্ডিং এজেন্সি যারা আছেন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ওনারা দিতে পারবেন 3%-এ, গ্রাহকদেরকে ওনারা দিবেন 7%। এই জিনিসগুলো আমরা করেছি। আর আরেকটা যেটা আমরা কাজ করছি এখন, যেটা আপনি বললেন যে অনেকে বলছেন যে মর্গেজ দিতে হয়, ওনাদের মর্গেজের নাই, সেটা আমরা জানি যে ছোট ছোট গ্রাহকদের অনেকেরই সে ব্যবস্থা নাই। তো তাদের জন্য আমরা যেটা ভাবছি যে সেটা আমাদের রিফাইন্যান্স স্কিমগুলোতে নতুন উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য একটা বিশেষ অ্যামাউন্ট, যেমন নতুন উদ্যোক্তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত এবং নারী উদ্যোক্তাদের জন্য 25 লাখ টাকা পর্যন্ত মর্গেজ ফ্রি ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো সেটা দিচ্ছে না, এটা হলো সোজা কথা। আমরা যদিও বলছি 25 লাখ, কিন্তু ওনারা কেউ 5 লাখের বেশি দেন না। এবং আমাদের যে নতুন উদ্যোক্তাদের যে রিফাইন্যান্স স্কিম আছে, সেই রিফাইন্যান্স আমি বলবো ব্যবহারই হয় না, কেউ নেয়নি না সেই টাকাটা। এবং তার উপরে আমরা এখন রিসেন্টলি যেটা কাজ করছি যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে কটেজ এবং মাইক্রো ইন্ডাস্ট্রিজের, ওনাদের অনেকের পক্ষে দেওয়া সম্ভব না, কোনো রকমের কোলাটেরাল দেওয়া সম্ভব না। তাদের জন্য আমরা যদি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে পারি, সেই ক্রেডিট গ্যারান্টি স্কিমের জন্য আমরা কাজ করছি। আমাদের কাজটা অনেকটাই শেষ হয়ে এসছে, হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আমরা কিছু একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো, যেটা দিয়ে আমার মনে হয় ছোট ছোট যে উদ্যোক্তারা আছেন ওনাদের জন্য অনেক বড় একটা সহায়তা সেটা বয়ে নিয়ে আসবে। এবং আমার মনে হয় আমি পুরোটাই কভার করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিতে তৈরি আছি। আর কি কোনো প্রশ্ন ছিল মাসুম? পাঠকদের দিক থেকে এই জাতীয় বিষয়গুলো ছিল। একটা হচ্ছে যে বারবার যে কথাটা বলা হচ্ছিল যে আমরা যথেষ্ট আসলে এসএমই যতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইকোনমির জন্য, ততটা সবাই মিলে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা। বিশেষ করে আপনি যেটা বললেন যে ব্যাংকগুলোকে যথেষ্ট অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু এটা গ্রহণ করছে। এখানে একটা প্রসঙ্গ আমি বলতে ভুলে গেছি, সেটা বলি, যেটা আসলে সবাই অনেকে উচ্চারণ করছে না, খোলাখুলি বিষয়টা নিয়ে কথা বলছে না।
যে জায়গাটা আসলে সমস্যাটা বলে আমি ব্যক্তিগতভাবে, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, বারবার আমরা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বহুদিন পর্যন্ত আমরা দর কষাকষি করেছি ক্ষুদ্র ঋণের সুদের হার কত হবে। শেষ পর্যন্ত কিন্তু দীর্ঘ প্রায় ৩-৪ বছর এটা বার্গেনিং করার পরে আমরা 24% মেনে নিয়েছি। আমি বলবো মেনে নেওয়া। এখন কার জন্য কতটা সহনীয় সেটা আলাদা প্রশ্ন। ঠিক এসএমইর জন্য ব্যাংকাররা পরিষ্কারভাবে ঝেড়ে কাটছেন না, ওনারা বলছেন না যে ওনাদের এটা কতটা হলে ওনাদের পোষায়, এবং উদ্যোক্তাদের জন্য প্রশ্ন কতটা ওনাদের জন্য সহনীয়। এই বিষয়টা আমার মনে হয় খোলাখুলি আলোচনা হয়ে এটা একটা জায়গায় মীমাংসা হওয়া দরকার। কারণ না হলে আমরা যদি জোর করে কিছু বলতে চাই এবং জোর করে একটা জিনিস দেই, তাহলে ওনারা ঋণ দিচ্ছেন না, দিবেন না। ওনারা বলছেন, আমি গত ৩-৪ দিন আগেও ব্র্যাক ব্যাংকের এমডির একটা ইন্টারভিউ করেছিলাম, উনি বলেছেন ওনার পক্ষে 9% ঋণ দেওয়া সম্ভব না। যদি সম্ভব না হয় বিষয়টা খোলাখুলি ওনারা আলোচনা করুক, আলোচনায় নিয়ে আসুক, আলোচনা করে একটা জায়গায় আমরা ফয়সালায় পৌঁছাই আমরা কি করতে পারি। কিন্তু জিনিসটা যতদিন আমরা রেখে রেখে রাখবো, পরিষ্কার করে কথা বলবো না, ততদিন আসলে এই সমস্যার সমাধান হবে না। এটা বোধহয় পরিষ্কার হওয়া দরকার। আর একটা ইনফর্মাল সেক্টর যেটা একেবারে ক্ষুদ্র, তারা কিন্তু আসলে ব্যাংকিং সিস্টেম আসতে পারবেন না অনেকগুলো কারণে, ট্রেড লাইসেন্স, নানান কাগজপত্র দেওয়া। তাদের জন্য মাইক্রো ক্রেডিট এবং ব্যাংকিং সেক্টর এই দুটো জায়গার মধ্যে কিভাবে লিঙ্কেজটা করা সম্ভব এবং মার্জ করা সম্ভব, সেই বিষয়টা আমার মনে হয় আমাদের পলিসি ডিসকাশনে আসা খুব জরুরি। এই দুইটা জিনিস অমীমাংসিত রয়ে গেছে। আপনি খুব সরাসরি একটা কথা বলেছেন, যে বিষয়টা নিয়ে আমরা সাংবাদিক হিসাবেও যখন ব্যাংকারদের সাথে কথা বলি, তো একটা কথাই বলেন যে 9% এসএমই ঋণ দেওয়া সম্ভব না, এবং কেনিয়ার অভিজ্ঞতার কথা বলেন যে আসলে এসএমই ব্যাংক থেকে মোটামুটি বের হয়ে যাবে। আপনি সরাসরি বলেন। আমি তো আরিফ খানের কাছে প্রশ্ন করি, আপনি যদি উত্তরটা দেন, সহনীয় কত আপনার জন্য, সহনীয় কত, সেটা কি আপনার কোনো অ্যাসেসমেন্ট আছে, বা আপনার কি নিজেরা কোনো অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে কত পার্সেন্ট হইলে ঠিকঠাক আছে, বা উদ্যোক্তারা কত পার্সেন্ট চান, আপনাদের কাছে কি বলেন তারা? জি, আমি একটু ব্যাংকারদের পক্ষ থেকে বলছি। আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী ব্যাংকারদের কস্ট অফ ফান্ড অ্যারাউন্ড 6%। তো 6% কস্ট অফ ফান্ডের পরে তাদের পরিচালনা ব্যয় অ্যারাউন্ড 2.5 to 3% হলো 9%। ব্যাড লোনের জন্য আপনার ক্লাসিফিকেশন প্রভিশন পলিসির জন্য 1 থেকে 2% রাখতে হয়। ওনারা যেটা বলেন যে মিনিমাম 11% হলে ওনারা ব্রেক ইভেনে রান করেন, এটাই ব্যাংকারদের বক্তব্য। ওনারা কেউ এখানে হয়তো নাই দেখে আমি এই জিনিসটা বললাম। তবে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমাদের লীলা ম্যাডাম যেটা বলেছেন এটাই সত্যি। ব্যাপারটা খোলামেলা আলোচনা হওয়া দরকার, বিকজ সবাই আমরা দেশের জন্য কাজ করছি, এবং আমি মনে করি খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ব্যাংক অনেক রিসেপটিভ। যেটা বললেন যে আমরা আইডিএলসি বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং থেকে সবচেয়ে বেশি টাকা ব্যবহার করে এসএমইদের পৌঁছে দিয়েছি, এবং অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংক এটা আমাদের সাপোর্ট করছে। এবং এখন এই যেটা বললেন যে ক্রেডিট গ্যারান্টি স্কিম, সেটাও আমি খুবই আশাবাদী। এটা যদি হয় আমাদের এসএমই সেক্টরে একটা ব্যাপক সুদূর প্রসারী প্রতিক্রিয়া পড়বে। মালয়েশিয়াতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের মাধ্যমে গত 40 বছর ধরে মোস্ট সাকসেসফুল এসএমই ফাইন্যান্সিং চলছে। তো আমি মনে করি যে এই আলোচনাটা হওয়া উচিত 9% না কথা, এটা সরকারের একটা সিদ্ধান্ত 9%। আমি মনে করি 9% লোন দেওয়া সম্ভব, এখনো সম্ভব, যদি ডিপোজিট 6% পাওয়া যায়। এবং সমস্যাটা কিন্তু এইখানে, ডিপোজিট 6% পাওয়া যাচ্ছে না কেন? কারণ যিনি ডিপোজিট করবেন উনি বলছেন আমি তো সঞ্চয়পত্র কিনলে 10% করতে পারি, আমি তো এখন ট্রেজারি বন্ড ইনভেস্ট করলে 8% করতে পারি। তো সরকার গ্যারান্টিড স্কিমে যখন 8% টাকা রাখতে পারে তখন ব্যাংকে টাকা আসে। এইটাই এখন, সেই জন্যই বলছি আমার ট্রেজারি বন্ড এবং রেপো রেট যদি কমে আসে তাহলে পুরো মার্কেটের রেট কমে আসবে। কমে আসলে আমরা 9% কিন্তু টাকা দিতে পারবো। আমরা সবাই কিন্তু 9% দিতে পারবো যদি রিস্ক ফ্রি গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটটা যদি কমে আসে। প্রাইভেট সেক্টরের রেট কিন্তু গভর্নমেন্টের রেটের চেয়ে কম হওয়ার কথা না, কারণ রিস্কি অ্যাসেটের রেট কম হলে সেখানে কেউ টাকা রাখবে না। এটাই হচ্ছে ইস্যু। আমরা সবাই 9% একসময় দিতে পারবো যদি আমাদের এই আপনার ইন্টারেস্ট রেটটা, রিস্ক ফ্রি রেটটা, সরকারি রেটটা যদি 4-5% নেমে আসে। তবে আমি মনে করি যেটাই হোক এই মুহূর্তে ব্যাংকারদের সরকারের সাথে আলাপ করে জিনিসটা সলিউশন করা দরকার। কারণ আমরা সরকার নির্দেশ দিবে 9% আর বলবে আমার কাছে টাকা নাই বা আমার এটা প্রফিটেবল আমি দিব না, আলটিমেটলি কি হবে? SMEs will be starving for cash and that will have a negative impact on the GDP. Everybody will be loser in this stalemate. আমি মনে করি যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটাতে সবাই আসলে ইমিডিয়েটলি ডিসকাশন করা উচিত।
তবে আমি মনে করি সবচেয়ে সহজভাবে করে দেওয়া যায় যদি রেপো রেট ইমিডিয়েটলি কমানো যায় এবং ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংক কেনা শুরু করে, তাহলে মার্কেটের ট্রেজারি বন্ডের ইল্ড রেট আপনার 4-5% নেমে আসবে, ইমিডিয়েটলি টোটাল মার্কেটের রেট কমে আসবে, কমে আসলে ব্যাংকিং সিস্টেমে অনেক টাকা চলে আসবে, এন্ড দেন 9% লোন দেওয়া সম্ভব হবে। আচ্ছা ডক্টর নাজনীন, আপনার কাছে আসি। আপনি তো দুই পক্ষের বক্তব্য শুনলেন, এবার একটু খোলামেলা কথা আলোচনার কথাও বলা হচ্ছে, যেটা আপনি একটু রাগঢাক করে কথা বলি। যদি 9%-এর জায়গায় যদি আমরা 11% যদি ঠিকঠাক থাকে, যদি 12% পাই সেটা একটু বেশি লাভ, এরকম নানান ধরনের কথা হয়তো রাগঢাকের একটা কারণ হতে পারে। আপনার কি মনে হয় যে এরকম আসলে এরকম একটা আলোচনা হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত? এবং ডক্টর লীলা রশিদ খুব পরিষ্কার ভাবে বললেন, কিন্তু সে আলোচনা আমরা কিভাবে শুরু করতে পারি ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, সবকিছু মিলে যদি আপনি বলেন। আলোচনা কিভাবে হতে পারে এটা একটু পরে আসে, আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে কত পার্সেন্ট হওয়া উচিত বা কিরকম হওয়া উচিত। আপনি দেখেন যে আমাদের একটু আগে আমাদের এখানের আলোচনাতেই আসলো যে এনজিওর মাধ্যমে যে লোন দেয়া হয়, লীলা রশিদ ম্যাম স্পষ্ট করে বললেন যে যেভাবেই হোক আমরা পছন্দ করি বা না করি সেটা 24%-এ বেঁধে দেওয়া হয়েছে। এখন এনজিওর মাধ্যমে মাইক্রো ক্রেডিট যারা নিচ্ছে তারা কিন্তু সব তাদের এই সিস্টেমটা আপনারা জানেন যে যেদিন নেয় তার পরের সপ্তাহ থেকেই তাকে ফেরত দিতে হয়, ওইভাবে যে আলটিমেটলি একটা বড় ইন্টারেস্ট রেটে সে কিন্তু তারপরেও নেয়, সে তারপরেও তার লাভ হয় বলে নেয়। আমি বহু জায়গায় নারী উদ্যোক্তাদের কথা বলতে পারি, সেটা হচ্ছে নারী উদ্যোক্তাদের মূল সমস্যা হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট। আমি অনেক জায়গায় তাদেরকে বলতে শুনেছি যে ওনারা বলেন যে আপনি দরকার হয় ইন্টারেস্ট রেট বেশি নেন, কিন্তু আমি চাচ্ছি 10 লাখ, আপনি আমাকে সাধেন 2 লাখ, এই 2 লাখ দিয়ে তো আমার কিছু হবে না। তারপর যেমন বাংলাদেশ ব্যাংকের নিয়মে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 1 গ্যারান্টার, তার মানে একজন গ্যারান্টার হলেই কিন্তু আসলে চলবে, সেখানে 2 জন গ্যারান্টার চাওয়া হচ্ছে, বেশি চাওয়া হচ্ছে। লীলা আপা নিজেই বললেন যে কোলাটারাল ফ্রি দিচ্ছে না। তো এইখানে কিন্তু উদ্যোক্তাদের দিক থেকে অনেক ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে উনি যে পরিমাণ ঋণ চাচ্ছেন সেই পরিমাণ ঋণ প্রাপ্তি, বিশেষ করে অতি ক্ষুদ্র যারা ব্যবসা করেন তাদের অনেকের জন্যই অ্যাক্সেস হচ্ছে বড় সমস্যা, ইন্টারেস্ট রেটের চেয়েও। ইন্টারেস্ট রেটের কথা ওনারা বলে না, কিন্তু আসলে মেইন আমি যেটা বুঝেছি এতদিনে তাদের সাথে কাজ করে, যে ওনারা যেই পরিমাণ ঋণ চান সেই পরিমাণ ঋণ যেন পান। সেই ক্ষেত্রে কিন্তু যদি তারা এনজিওর এরকম ঋণ না পেলে কি করে, এনজিওর কাছ থেকে তো যে হাই রেটে ঋণ নিচ্ছেন ওনারা, হাই রেটে নিয়ে তারা কাজ করছেন, কিন্তু যারা এখানে আসতে পারেন ব্যাংকে ফর্মাল চ্যানেলে তারা কিন্তু মূলত তাদের পরিমাণ মতো ঋণটা চান। সেই ক্ষেত্রে আলোচনা হতে পারে, অ্যাসোসিয়েশন গুলো আসতে পারে এবং শর্ত কি করে সহজ করে উদ্যোক্তাদের কাছে দেয়া যায় সেই জায়গাগুলো ওনারা ডেফিনেটলি বসতে পারেন। তবে আমি মনে করি যে আরিফ ভাই যেটা বললেন, কারণ ইমিডিয়েটলি আমাদের কিছু অ্যাকশন দরকার। আমি মনে করি বিশেষ করে রেপো রেটের ব্যাপারে এটা কমানোর ব্যাপারে সিদ্ধান্তটা ইমিডিয়েটলি নেওয়া যায়, কারণ ইতোমধ্যে কিন্তু আমরা সুফল দেখেছি। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ কিন্তু নিয়েছে, কোভিড-19 এডি রেশিও বাড়ানো থেকে ধরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটার ইতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখছি। এখন এই জরুরি অবস্থায় যেহেতু আমাদের এই বছর ইনফ্লেশনের চিন্তাটা অত নাই, কারণ মানুষ তো কেনাকাটাই করছে না, বরং আমরা বারবার বলছি যে অর্থনীতির চাকা ঘোরাতে মানুষের হাতে অর্থ যাওয়া দরকার। সেই জায়গায় যে এইটাই এখন একটা বড় সুযোগ যে আমরা ব্যাংকগুলোর কাছে কিছু টাকা যদি বেশি পৌঁছাতে পারি তাহলে দ্রুত আমার এই এসএমই গুলা টাকা পাবে। এবং আমি বলতে পারি বিশেষ করে আজকে আমার কাছে 2-1 জন প্রশ্ন করছেন যে স্টার্ট আপের জন্য এই যে বিভিন্ন সেবা, তারপরে পাঠাও, এই ধরনের যারা আছেন কিংবা কোনো ট্রাভেলার্স ওয়েবসাইট বা এরকম যারা বিজনেসের সাথে জড়িত, তারা কি করে ঋণ পেতে পারেন, স্টার্ট আপের জন্য কি করে ঋণ পাওয়া যায়। আপনি দেখেন যে যদিও বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য বলেছে ঋণ আছে, লীলা আপা নিজেই আমাদেরকে বললেন এবং আমরা দেখেছি এই নতুন উদ্যোক্তাদের জন্য একেবারেই দিতে চায় না লোন। প্রত্যেকটা ব্যাংককে বলা আছে তার প্রতিটা ব্রাঞ্চে প্রত্যেক বছর 3 জন করে নতুন উদ্যোক্তা ওনার সৃষ্টি করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তাকে ব্যবসা বুঝাইতে হবে, তাকে দিতে হবে। আমার কথা হচ্ছে আমরা যদি এটাই হতো, প্রতি বছর এক একটা ব্রাঞ্চ যদি 2 জন উদ্যোক্তাও নতুন তৈরি করে, জাস্ট থিঙ্ক যে বাংলাদেশে কত হাজার নতুন উদ্যোক্তা প্রতি বছর তৈরি হবে। এখন আমি বলতে চাই যে আমাদের কিন্তু এখনকার এবং এবারের 2019-এর যে এসএমই নীতিমালা সেটা অনুযায়ী বেশ কিছু জিনিস কিন্তু সুন্দর করে আছে, কিন্তু এখানে বড় জায়গা হচ্ছে একটা হচ্ছে যে কোনো জায়গায় একটা মানে ব্যাংকার যারা আছেন তাদের একটা লক্ষ্যই থাকে যে আসলে বড়
কে ধরতে পারি কি করে। আর আরেকটা প্রশ্ন আমার কাছে এখানে একজন করেছেন যে এই যে 2 মাস ইনস্টলমেন্ট দিচ্ছে না, যেটা একটু আগে আরিফ ভাই বললেন যে পরবর্তীতে 6 মাস বা এরকম বের করে এটাকে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু সরকারও কিন্তু আপনি দেখবেন মাসুম ভাই এবছরের যে সামাজিক সুরক্ষা খাতে সরকারের যে 95,000 কোটি টাকার বরাদ্দ বাজেটে, তার মধ্যে কিন্তু 2,000 কোটি টাকা রাখা হয়েছে এই ক্ষুদ্র উদ্যোক্তারা যে ফেরত দিবে না এখন সুদ দিচ্ছে, সরি মানে ইনস্টলমেন্ট যে দিতে পারছে না, এর ফলে ব্যাংকগুলোর যে লস হচ্ছে সেইটার জন্য কিন্তু সরকার ইতোমধ্যে বাজেটে বরাদ্দ রেখেছে। আমি আমার যতদূর এখন মনে আসছে এটা 2,000 কোটি টাকা, কিন্তু বরাদ্দ একটা রেখেছে জাস্ট এই খাতে। আমরা যে সামাজিক সুরক্ষা খাতে এবার বলছি 95,000 কোটি টাকার বরাদ্দ, এগুলো কিন্তু সব ওই ভাতার জন্য কিন্তু সবকিছু নয়, এটার 100 বড় অংশ কিন্তু এটা। কাজে এইখানে কিন্তু আছে ব্যাংকগুলোর এটা পাওয়ার কথা। আমি মেকানিজমটা জানি না যে এটা কিভাবে করবে, বাট আমি বাজেটের বক্তৃতায় বাজেটের মধ্যে দেখেছি যে এই খাতের জন্য এই যে যারা ফেরত দিতে পারছে না এই সময় যে ব্যাংকগুলোর যে লস হচ্ছে এই সময়টা, সেটার জন্য কিন্তু সরকার প্রভিশন রেখেছে। আমি মনে করি যে সেটা নিশ্চয়ই তারা যদি পান তাহলে এই যে তাদের একটা সমস্যায় তারা পড়লেন ইনস্টলমেন্ট না পাওয়ার, সেটার কিন্তু ইমিডিয়েট অ্যাটেনশন সরকার দিয়েছে। পুরো জিনিসটার মধ্যে মাসুম ভাই আমরা যখন কথা বলছি আমরা একটা ফিল করছি যে অনেক জায়গায় অনেক কিছু আছে, একটু সমন্বয়টা দরকার। এবং আমি আমার খেয়াল আছে একটা সেমিনারে রাজশাহীতে একজন নারী উদ্যোক্তা বলছেন, উনি একেবারে গ্রাসরুটে মহিষের ব্যবসা করেন, উনি বলছেন যে আপনি আমার কাছে 25% সুদ নেন সমস্যা নাই, আমি আপনার কাছে 4 লাখ টাকা চাইছি, আপনি আমারে 4 লাখ দেন, আপনি আমাকে 1 লাখ দেন কেন? তার মানে আমি এটা বলছি না যে আমাকে অনেকে হয়তো রাগ হবেন যে আমি কি লোন সুদ বাড়ানোর কথা বলছি কিনা, আমি সেটা বলছি না। অল আই এম ট্রাইং টু সে যে লোনটার যে সুদের কথা বলে দেয়া আছে তার চেয়ে কিছু বেশিতেও অনেক সময় নারী উদ্যোক্তারা নিতে পারেন যদি তাকে অ্যাক্সেসটা দেওয়া হয়, যে পরিমাণটা ঠিক মতো যায়, যেই সময় উনি চান সেই সময় যেন দেয়। আমি মনে করি যে এখানে অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে, যেটা লীলা আপা বলছে, ঝেড়ে কাশা উচিত, মন খুলে বলা উচিত যে আসলে সমস্যাটা কোন জায়গায়। আমরা আলোচনা প্রায় মানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবশেষ কথা শুনবো ডক্টর লীলা রশিদের কাছ থেকে। তার আগে আমি আরিফ খানের কাছে একটু যাই, খুব সংক্ষেপে যদি বলেন যে ব্যাংকের যে পরিচালনা ব্যয়, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয়, আপনারা এত বেশি পরিচালনা ব্যয় বাড়িয়েছেন চেহারা সুন্দর করার জন্য, চাকচিক্য বাড়ানোর জন্য, সাজসজ্জা করার জন্য, সেইটা একটু স্যাক্রিফাইস করার কোনো সুযোগ আছে কিনা, আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা? এবং একই সঙ্গে আপনি পুরো আলোচনার ধরে যদি 1 মিনিট এটা শেষ কথাটা বলেন, তারপর আমি ডক্টর লীলা রশিদের কাছে যে আমি শেষ করবো। আরিফ ভাই একটু আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি বলবো যে একটা প্রশ্ন এসেছে, জামানত ছাড়া লোন দেওয়া হয় না। আমাদের কিন্তু আইডিএলসির এসএমই লোন আছে 3,000 কোটি টাকার উপরে, এর মধ্যে 64% লোন হচ্ছে জামানতবিহীন, এবং আমরা 35 লাখ টাকা পর্যন্ত কোনো কোলাটেরাল ছাড়া লোন দিই। সো চাইলে করা সম্ভব, এবং সেটা করেও ব্যাড লোন রেশিও কম রাখা সম্ভব। আরেকটা হচ্ছে স্টার্টআপদেরকে লোন দেওয়া হয় না, স্টার্টআপদের অনেক সময় লোন দেওয়া হয় না, কিন্তু ইকুইটি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আইডিএলসি সর্বপ্রথম একটা ভেঞ্চার ফান্ড করেছে রিসেন্টলি, এবং সেখানে স্টার্টআপদেরকে ফান্ডিং করার জন্য আমরা $5 মিলিয়ন একটা ভেঞ্চার ফান্ড করেছি। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে যাই যে পরিচালনা ব্যয় যেটা কমানোর জন্য বলেছে, হ্যাঁ সংক্ষেপে, পরিচালনা ব্যয়ের ম্যাক্সিমামটাই আমাদের 150 কোটি টাকা 200 কোটি টাকা পরিচালনা ব্যয় আইডিএলসি, এর মধ্যে 150 কোটি টাকা হচ্ছে বেতন, স্যালারি। আপনার পরিচালনা ব্যয় কমাতে গেলে লোকজনকে কাট করতে হবে, লোকজনকে কাট করতে গেলে আপনাকে টেকনোলজি আরো ইন্ট্রোডিউস করতে হবে। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট গেম। দেখবেন অনেক ইনএফিশিয়েন্ট ব্যাংকগুলোর পরিচালনা ব্যয় 4%, আমাদের 2%, আবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের 1%। তার মানে এটা একটা প্রসেসের ব্যাপার। আপনার রাইট কোয়ালিটি পিপল নিতে হবে, কম লোক নিতে হবে, টেকনোলজি ইন্ট্রোডিউস করতে হবে। এটা অনেক 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 দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমি মনে করি এটা চাইলে একদিনে করা সম্ভব না। একদিনে করতে গেলে আপনাকে 50% লোককে রিট্রেঞ্চ করতে হবে। সো ইটস নট এ ইজি গেম। সো আমি মনে করি যে এটার জন্য আমরা টেকনোলজি যদি আরো ইন্ট্রোডিউস করি, এবং একই সাথে যদি ব্যাংকের লোনের এনপিএল রেশিও 10% হয়, তার পরিচালনা ব্যয় তো কমবে না। এনপিএল রেশিও গ্লোবাল স্ট্যান্ডার্ড শুড বি উইদিন 3%। 10% হলে তো সে ওই ইন্টারেস্ট রেট হাই করতে বাধ্য হবে। সো আমি মনে করি যে এনপিএল কমাতে হবে, গুড গভর্নেন্স আনতে হবে। এনপিএল এর মেইন রিজন হচ্ছে ব্যাড গভর্নেন্স। ব্যাড গভর্নেন্স থাকলে এনপিএল হবে, পরিচালনা ব্যয়ও বাড়ে ব্যাড গভর্নেন্সের জন্য। আমি মনে করি এটা একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আলোচনাটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং রাইট মোমেন্ট হয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।
ডক্টর লীলা রশিদ, আপনার কাছে যাই, আপনার কথা দিয়ে আমরা শেষ করতে চাই যে আপনি সামগ্রিক আলোচনা ধরে আপনি খুব ভালো কিছু পয়েন্ট বলেছেন, ঝেড়ে কাটতে বলেছেন। এখন এর পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত আসলে, এবং কোভিড-19 থেকে আমরা কি অভিজ্ঞতা শিক্ষা নিলাম যে আমাদের আসলে অনেক কি ধরনের চেঞ্জ আনতে হবে আসলে? বাংলাদেশ ব্যাংকের জন্য খুবই দুঃখজনক যে 20,000 কোটি টাকার একটা প্যাকেজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের নির্দেশনায় চালু করেছে, কিন্তু সেই প্যাকেজ থেকে আসলে এখন পর্যন্ত সেভাবে কোনো টাকা যায়নি। যদিও আমরা 13 এপ্রিলে এই সার্কুলারটা দিয়েছি এবং রিফাইন্যান্সের জন্য আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রায় 60টা প্রতিষ্ঠানের মতো, কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট এই সেক্টরে যায়নি। এটা খুব দুঃখজনক। তো সেখানে আমি বলবো যে ব্যাংকাররা পরিষ্কার ওনারা বলুক যে ওনাদের সমস্যাটা কোথায়। এবং আপনি যেটা বললেন যে অপারেশনাল কস্ট কমানো, আমি আরিফ ভাইয়ের সাথে এক জায়গায় ডিসএগ্রি করি যে সবসময় যে টেকনোলজি আপনার কমিয়ে দেয় খরচ, সেটা কিন্তু সবসময় না। টেকনোলজির অনেক হ্যাপা আছে, টেকনোলজি আপনার রেগুলার আপডেট করতে হয়, টেকনোলজি ট্রেনিং আছে, ইনিশিয়াল কস্ট অনেক হাই। আপনাদেরকে একেবারে পুরো কস্টের যে জায়গাটাগুলো আছে সেই জায়গায় কোন জায়গাটাতে আপনাদের আসলে খরচগুলো বেশি হয় সেটা একদম মানে সিগনিফিকেন্ট আপনার আইডেন্টিফাই করতে হবে পরিষ্কারভাবে। এবং সবসময় যে বেতন ভাতা অনেক বেশি হয় সেটাও কেন হয় দেখেন, আপনাদের সবচেয়ে নিচের দিকের স্টাফ এবং সবচেয়ে উপরের দিকের স্টাফ তাদের মধ্যে রেশিওটা কত। একসময় বাংলাদেশের রেশিও ছিল 11, কিন্তু আজকে আমি জানি এই রেশিও 50% গিয়ে ঠেকেছে। সেই সব জায়গাগুলো আইডেন্টিফাই করে আপনারা কস্টগুলো কোথায় কমাতে পারেন, কোন জায়গাটা এফিসিয়েন্টলি অপারেট করতে পারেন, এটা বার করতে হবে আপনাদের এন্ড থেকে। আর সেকেন্ড হলো আমাদের যারা যারা বড় ক্লায়েন্ট আছেন, যাদের চাহিদা আছে, তারাও আসলে কতটা নিতে পারেন এই আলোচনাটা। আমার মনে হয় সুধীজন, আমাদের যারা পলিসি মেকার আছেন, তারা একসাথে বসে এই ব্যাপারে একটা জায়গায় আমরা সিদ্ধান্তে আসতে পারি, যাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দিলাম কিন্তু চললো না, কোনো লাভ তো নেই। আমি অনেক কোটি কোটি টাকা দিয়ে রেখেছি, অনেক সুন্দর সুন্দর পলিসি করে দিয়ে রেখেছি, কিন্তু কাজ করছে না। কেন কাজ করছে না, এইটা পরিষ্কার হওয়া দরকার, এবং যাতে করে সত্যি এটা লোকজন বেনিফিটটা পায় এবং একটা লং টার্ম একটা সলিড একটা কিছু আসে। না হলে এত টাকা পয়সা দিয়ে আসলে কিছু লাভ নেই। কেন এটা আমাদের জন্য আজকে 2 মাস হয়ে গেছে, কোভিডের 20,000 কোটি টাকার তেমন কিছুই যায়নি, যেটা নিয়ে আমরা খুবই হতাশ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে খুব ধন্যবাদ। আমরা হয়তো আরো আলোচনা করার সুযোগ ছিল, বিশেষ করে আপনি শেষ সময় যে কথাগুলো বলেছেন এটা ধরে আমরা আরো 1-2 ঘন্টা আলোচনা করতে পারতাম। এই যে হতাশার কথা যেটা বলছি, আমরা হতাশ হতে চাই না, আমরা চাই বাংলাদেশের অর্থনীতি বাঁচুক, এসএমই খাত বিশেষ করে বাঁচুক, না হলে আসলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সেটা আমরা সবাই জানি। চাহিদা বাড়াতে হবে, চাহিদা বাড়াতে হলে মানুষের হাতে টাকা দেওয়া ছাড়া কোনো পথ নাই। আমরা এই বিষয়টি নিয়ে হয়তো ভবিষ্যতে আরো আলোচনা করব, এবং এসএমই খাত নিয়েও আমরা আরো 2 দিন আলোচনা করব। আপনাদের 3 জনকে অত্যন্ত অনেক 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 ধন্যবাদ জানিয়ে, এবং যারা আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।